আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ফার্স্ট চ্যাপ্টারের পরবর্তী অংশটুকু। গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেফিনেশন অফ অ্যানাটমি, ডেফিনেশন অফ ফিজিওলজি, গোলস অফ ফিজিওলজি। তো আজকে আমরা পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে সাবডিভিশন অফ অ্যানাটমি। অ্যানাটমির কিছু সাবডিভিশন আছে, মানে অ্যানাটমি বইটা পড়তে গেলে কিছু সাবডিভিশনে ভাগ করে তারপর পড়া হয়। যেমন আমরা ছোটবেলায় আগে যখন গাইড কিনতাম তখন সেটাতে থাকতো একের ভিতর সব। হ্যাঁ, এরকম অনেক নাম থাকতো আর কি। মানে বই একটাই, কিন্তু সেটাকে সেটাতে একই সাথে অনেকগুলো সাবজেক্ট আমরা সেরকম ভাবে তুলনা করতে পারি যে অ্যানাটমি বইটা মনে করি যে ওই গাইডটা, আর এই সাব ডিভিশন গুলা মানে বিভিন্ন ডিভিশনে বিভিন্ন জিনিস আলোচনা করা হয়। এরকম মনে করবে যে ওই যে বাকি যে সাবজেক্ট গুলো ওইগুলো হচ্ছে বিভিন্ন ডিভিশন। আচ্ছা, সো পরবর্তীতে আছে সাব ডিভিশন। আমরা দেখতে পাচ্ছি সাব ডিভিশন হচ্ছে চারটি। সাব ডিভিশন কয়টি? সাব ডিভিশন হচ্ছে চারটি: গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, মাইক্রোস্কোপিক অ্যানাটমি, এমব্রায়োলজি, highly specialized branches of anatomy. তো এখন আমরা গ্রস অ্যানাটমি নিয়ে বিস্তারিত পড়ব। গ্রস অ্যানাটমি, এটার আরেকটা নাম হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। ম্যাক্রোস্কোপিক, আচ্ছা, মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রো কথাটার মানে হচ্ছে বড়। তো ম্যাক্রো আমরা ওই যখন উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করছি, ক্লাস 9-10 যখন আমরা পড়ছি সেটা, তো তখন আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের কিছু প্রয়োজনীয় মিনারেলস দরকার হয়, সেটা ম্যাক্রোমলিকিউল আর মাইক্রোমলিকিউল নামে আমরা দুই ভাগে ভাগ করি। তো সেরকমই যেই জিনিসগুলা বড় হইতো, বড় মৌল থাকতো, সেগুলো আমরা ম্যাক্রোমলিকিউল বলতাম, আর যেগুলো খুবই অল্প পরিমাণে বা ক্ষুদ্র লাগতো তো সেগুলোকে আমরা মাইক্রোমলিকিউল বলতাম। তো এরকম ভাবেই গ্রস অ্যানাটমি, গ্রস কথাটার মানে হচ্ছে বৃহত্তর কিছু বোঝায়। হ্যাঁ, গ্রস। আর ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রো দিয়ে তো বড় বোঝায়। আচ্ছা, so it is the study of large body structure visible to the naked eye without using microscope. মানে এমন বৃহত্তর বডি পার্ট নিয়ে আলোচনা করা হবে যেগুলো খালি চোখেই দেখা যাবে। যেমন বিভিন্ন অর্গান নিয়ে আলোচনা করা হবে যেগুলো খালি চোখেই দেখা যাবে, নট নেসেসারি মাইক্রোস্কোপ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রস অ্যানাটমিও আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে গ্রস অ্যানাটমিকে। সেটা হচ্ছে রিজিওনাল অ্যানাটমি অ্যান্ড সিস্টেমিক অ্যানাটমি, সারফেস অ্যানাটমি। আচ্ছা, সো রিজিওনাল অ্যানাটমি is the study of gross anatomy by dissection of different region of the body such as the head, neck, thorax, abdomen, trunk, hand or leg. মানে কি পুরো বডিটাকে আমরা হচ্ছে ডিসেকশন করলাম, মানে কাটলাম, কোথায় কোথায় গলা আলাদা করলাম, হাত আলাদা করলাম, থোরাক্স বুক আলাদা করলাম, নেক ঘাড়টা আলাদা করলাম, অ্যাবডোমেন পেটের অংশটুকু আলাদা করলাম, ট্রাঙ্ক এর এই পুরো মানে থোরাসিক ইনলেট থেকে একদম পেলভিস পর্যন্ত এই পুরোটা হচ্ছে ট্রাঙ্ক। সো এই ট্রাঙ্ক আলাদা করলাম, আলাদাভাবে পড়লাম, হ্যান্ড, লেগ এগুলো বললাম আলাদাভাবে। এই বিষয়গুলো যদি এই এক একটা রিজিয়ন, মানে এক একটা অঞ্চল বলা হবে, যেমন হাত, তখন হাত একটা অঞ্চল, যেমন হাত নিয়ে আলোচনা করবে, যখন মাথা নিয়ে আলোচনা করবো তখন মাথা হচ্ছে একটা অঞ্চল, যখন পা নিয়ে আলোচনা করবো তখন পা একটা অঞ্চল। তো এরকম অঞ্চলে ভাগ ভাগ করে আমরা যখন আলোচনা করবো সেটা হচ্ছে রিজিওনাল রিজিওনাল অ্যানাটমি। আর রিজিওনাল অ্যানাটমিটা অবশ্যই গ্রস অ্যানাটমি, কারণ রিজিয়নে ভাগ করলেও আমরা কি ওইটা খালি চোখেই দেখতে পাবো। দ্যাটস ওয়াই এটা গ্রস অ্যানাটমি। সিস্টেমিক অ্যানাটমি, আমরা জানি আমাদের শরীরে 11টা সিস্টেম আছে, বডি সিস্টেম। হ্যাঁ, যেমন হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম, মাস্কুলার সিস্টেম,
skeletal system, nervous system, respiratory system, digestive system, endocrine system, cardiovascular system, renal system, lymphatic system, reproductive system. So এইখানে হচ্ছে আমাদের 11টা সিস্টেম। So 11টা সিস্টেম. Systemic anatomy is the study of the structure of specific systems of the body, such as a nervous, alimentary, respiratory, cardiovascular. Elementary হচ্ছে digestive. Elementary হচ্ছে digestive. Okay? আচ্ছা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যখন এক একটা সিস্টেম নিয়ে আলাদা আলাদা ভাবে হচ্ছে আমাদের কি করা হবে পড়াশোনা করা হবে তখন সেটাকে আমরা বলতেছি সিস্টেমিক অ্যানাটমি। 11টা সিস্টেমের মধ্যে 11টা সিস্টেমে যদি আলাদা আলাদাভাবে পড়াশোনা করা হয় তাহলে তখন আমরা বলতেছি তাকে সিস্টেমিক অ্যানাটমি। A system is composed of group of organ that functions together to produce coordinated effect. আচ্ছা, একটা সমন্বিত ক্রিয়া ঘটানোর জন্য কিছু অঙ্গ একসাথে হয়ে কাজ করে, তাই সেটাই হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র। সেটাই হচ্ছে কি আমাদের তন্ত্র। সেটাই হচ্ছে কি আমাদের অঙ্গতন্ত্র বা তন্ত্র। হুম, যেমন আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমের কথা চিন্তা করি তাহলে সেখানে কি একদম আমাদের মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে যেমন মাউথ, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ। তারপরে টাং, জিহ্বা, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ। তারপর হচ্ছে কি আমাদের এসোফেগাস, তারপরে হচ্ছে স্টোমাক, দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো এইগুলো সবগুলো মিলেই কিন্তু এক একটা সিস্টেম। সো এই সিস্টেমগুলো নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেগুলো হচ্ছে সিস্টেমিক অ্যানাটমি। আর অবশ্যই সিস্টেমিক অ্যানাটমি হচ্ছে একটা গ্রস অ্যানাটমির ভাগ। হ্যাঁ, মানে এটাও কি আমরা খালি চোখেই দেখতে পাবো। ফর এক্সাম্পল দ্য হার্ট, ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেল ফ্রম দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আমি ডাইজেস্টিভ সিস্টেমের উদাহরণ দিলাম আর বইয়ে এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উদাহরণটা দিয়েছে। তো হুইচ সার্কুলেটস অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস থ্রু আউট দ্য বডি। সো কার্ডিওভাস্কুলার আমাদের কি করে? কার্ডিওভাস্কুলার আমাদের কি করে? সার্কুলেট করে, পরিবহন করে কি অক্সিজেন এবং পুষ্টি উপাদান থ্রু আউট দ্য বডি, পুরো শরীর জুড়ে বা পুরো বডি জুড়ে। হ্যাঁ, সো এটা আমরা দেখলাম। তারপর আছে সারফেস অ্যানাটমি। তারপর আছে সারফেস অ্যানাটমি। Surface anatomy is the study of the internal structure as they relate to the overlying skin surface. আচ্ছা, সারফেস। সারফেস কথাটার মানে বুঝি আমরা পৃষ্ঠতল। সারফেস কথাটার মানে বুঝি আমরা পৃষ্ঠতল। আচ্ছা, যেমন আমাদের ইটের কয়টা তল থাকে? 6টা তল থাকে, আমরা জানি। হ্যাঁ, তো এরকম ভাবে এই আমরা যদি একটু সারফেসটা বুঝি, যেমন একটা ফুটবলের ভিতরে কি থাকে? ফাঁপা থাকে আর বাইরেটা কি একটা চামড়ার আবরণ দ্বারা আবৃত থাকে। ওই চামড়ার আবরণের বাইরের অংশটাকে কি বলি আমরা? সারফেস বলি। হ্যাঁ, বা পৃষ্ঠ বলি। যে কোনো কিছুরই পৃষ্ঠ থাকে। হ্যাঁ, তো এরকম আমাদেরও কি শরীরেরও কি আছে? পৃষ্ঠ আছে, সারফেস আছে। তো is the study of the internal structure as they related to the overlaying skin. So স্কিনের নিচে, হ্যাঁ, স্কিনের নিচে অবস্থিত যে স্ট্রাকচারগুলো আছে, যে গাঠনিক জিনিসপত্রগুলো আছে, যেমন হচ্ছে তোমার মাসল আছে, তারপরে হচ্ছে এই টিস্যু, বোন আছে। তো এইগুলা হচ্ছে কি সারফেস অ্যানাটমি। মাসেল, তারপর হচ্ছে মাসেলের বিভিন্ন লেয়ার, তারপর হচ্ছে স্কিনের বিভিন্ন লেয়ার। এইগুলা হচ্ছে সারফেস অ্যানাটমি। আশা করি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তারপর আমরা দেখি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মানে অ্যানাটমির আরেকটা সাবডিভিশন হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। একটু আগে আমরা পড়লাম গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, এখন কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক মানে এইটা হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই অ্যানাটমি পড়া যাবে না, এই হচ্ছে কথা। মাইক্রোস্কোপিক অ্যানাটমি, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার দ্যাট দ্যাট ক্যানট দ্যাট ক্যানট বি সিন উইথ দ্য নেকেড আই। আচ্ছা, এটা হচ্ছে বডির এমন স্ট্রাকচার যা কি
খালি চোখে দেখা যায় না। তারপর হচ্ছে ক্যান বি সিন উইথ দ্য এইড অফ মাইক্রোস্কোপ। আচ্ছা, তো আমরা কি মাইক্রোস্কোপের সহযোগিতায় এটি দেখতে পারি, এই স্ট্রাকচারগুলো দেখতে পারি। তো মাইক্রোস্কোপিক অ্যানাটমি আবার দুই ভাগে ভাগ করছে। মাইক্রোস্কোপিক অ্যানাটমি আবার কি করছে, দুই ভাগে ভাগ করছে। যেমন কি সাইটোলজি, সাইটোলজি আর কি হিস্টোলজি, সাইটোলজি আর হিস্টোলজি। সাইটো কথাটা আসে সেল থেকে, আর লজস কথাটার মানে হচ্ছে জ্ঞান। সাইটোলজি মানে হচ্ছে কোষ সম্পর্কিত জ্ঞান। সাইটোটা থেকে আসছে সেল, তো সেল থেকে সাইটোলজি, কোষ সম্পর্কিত জ্ঞান। হিস্টোলজি মানে টিস্যু সম্পর্কিত জ্ঞান। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু সম্পর্কিত জ্ঞান। সাইটোলজি ইজ দ্য মাইক্রোস্কোপিক স্টাডি অফ দ্য সেল অফ দ্য বডি। তো হিস্টোলজি ইজ দ্য মাইক্রোস্কোপিক স্টাডি অফ দ্য টিস্যু অফ দ্য বডি। সো কোনটা কোন ভাগে পড়তেছে এটা অবশ্যই বুঝতে পারতেছো। তো আমরা পরবর্তীতে যখন এরকম ক্রস অ্যানাটমি, সিস্টেমিক অ্যানাটমি, তারপরে হচ্ছে রিজিওনাল অ্যানাটমি, সারফেস অ্যানাটমি, এই মাইক্রোস্কোপিক এর মধ্যে হচ্ছে সাইটোলজি, হিস্টোলজি পড়বো, তখন আমরা বলবো এগুলা, তখন তোমরা বুঝতে পারবো যে এগুলো আমরা কি পড়তেছি। হিস্টোলজি ইজ দ্য মাইক্রোস্কোপিক স্টাডি অফ দ্য টিস্যু অফ দ্য বডি। এমব্রায়োলজি এটা হচ্ছে অ্যানাটমির আরেকটা সাবডিভিশন। অ্যানাটমির চারটা সাবডিভিশনের মধ্যে আমরা দুইটা পড়লাম, ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক। এখন পড়তেছি এমব্রায়োলজি। এমব্রায়ো কথাটা মানে হচ্ছে ভ্রূণ। It is the study of the developmental changes of human embryos and fetuses before birth during intrauterine life. Intrauterine life. It is the study of the developmental changes of human embryo. মানব ভ্রূণের একটা ডেভেলপমেন্টাল ক্রমাগত পরিবর্তন এবং ফিটাস বিফোর বার্থ, এবং ফিটাসের ক্রমাগত পরিবর্তন বিফোর বার্থ মানে জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ডিউরিং ইন্ট্রা-ইউটেরাইন লাইফ মানে আমাদের গর্ভের যে সময়কাল, সেই সময়কাল চলাকালীন আমাদের যে ভ্রূণের যে চেঞ্জেস, পরিবর্তনগুলা, এবং ফিটাসের যে চেঞ্জেস, সেই পরিবর্তনগুলা আমরা এইখানে পড়বো। কোথায় পড়বো? এমব্রায়োলজিতে। কোথায় পড়বো আমরা? এমব্রায়োলজিতে। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই পড়ে আসছো ক্লাস 9-10-এ যে কতটুক বয়স পর্যন্ত, কতদিন পর্যন্ত সেটাকে এমব্রায়ো বলে, আর কতটুক পর্যন্ত সেটাকে ফিটাস বলে। কতদিন বয়স পর্যন্ত মানব ভ্রূণটাকে এমব্রায়ো বলে, আর কতদিন পর্যন্ত ফিটাস বলে। যদি তোমরা না জেনে থাকো তাহলে একটু কষ্ট করে জেনে আসো। দেন আরেকটা ভাগ হচ্ছে হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি, রেডিওগ্রাফিক বা ইমেজিং অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল, প্যাথো প্যাথোজেন থেকে প্যাথোলজিক্যাল, প্যাথোজেন থেকে প্যাথো কথাটা আসছে। আমরা আমার আহ, আমার হচ্ছে এই প্যাথোজেনেসিস এর ক্লাসটাতে আমরা প্যাথোজেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মাইক্রোবায়োলজির, অবশ্যই দেখে আসবা। হ্যাঁ, সো প্যাথোলজিক্যাল অ্যানাটমি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি। আচ্ছা, প্যাথো কথাটার মানে হচ্ছে যেই মাইক্রো অর্গানিজম গুলা হচ্ছে আমাদের ডিজিজ প্রডিউস করে, যে মাইক্রো অর্গানিজম গুলাকে ডিজিজ প্রডিউস করে। আচ্ছা, সো প্যাথোলজিক্যাল কথাটার সাথে ডিজিজের কথাটা একে ওতপ্রোতভাবে জড়িত। দেখি আমরা পড়ি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচারাল চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। দেখছো, ডিজিজ কথাটা আসছে। প্যাথোলজিক্যাল অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচারাল চেঞ্জেস ফ্রম গ্রস টু মাইক্রোস্কোপিক। আচ্ছা, তো এখানে একদম বৃহৎ পরিসর থেকে একদম ক্ষুদ্র পরিসর পর্যন্ত যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো আসে কোন একটা ডিজিজের কারণে, সেই পড়াশোনাই হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যানাটমি। যেমন মনে করো যে কোনো একটা ইয়েতে হচ্ছে কোনো একটা রোগ হইলো, কিডনিতে, ব্রেইনে, হার্টে, যে কোনো জায়গায়, তো সেখানে কি কি পরিবর্তন আসবে সেটা বৃহত্তর পরিসর থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর পরিসর পর্যন্ত। রেডিওগ্রাফিক ইমেজিং অ্যানাটমি। আচ্ছা,
রেডিওগ্রাফিক বা ইমেজিং অ্যানাটমি। আমরা বডির ইমেজ তৈরি করে অথবা এক্স-রের মাধ্যমে সেই আমাদের তরঙ্গের মাধ্যমে আমরা কি করব, সেই অ্যানাটমিটা পড়ব। যেমন হচ্ছে radiographic anatomy is the study of the internal structures as visualized by X-ray images or specialized imaging procedure. Specialized imaging procedure. তো আমরা কি দেহের ইন্টারনাল মানে বডির ইন্টারনাল স্ট্রাকচারগুলা ভিজুয়ালাইজ দেখতে পারবো এক্স-রের মাধ্যমে অথবা অন্য কোনো স্পেশালাইজড ইমেজিং প্রসিডিউরের মাধ্যমে, যেমন আল্ট্রাসোনোগ্রাফি আছে, তারপরে হচ্ছে আমাদের এমআরআই আছে, আমাদের সিটি স্ক্যান আছে, এরকম আরো অনেক বিষয়ের মাধ্যমে আমরা কি ইন্টারনাল স্ট্রাকচারের গুলা বুঝতে পারি, দেখতে পারি, জানতে পারি। ওকে, তাহলে আমরা সামনে আগে, তো সেটা হচ্ছে কি আমাদের রেডিওগ্রাফিক অ্যানাটমি। তো এই রেডিওগ্রাফিক অ্যানাটমিটা কি, এই অ্যানাটমির একটা হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চ। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যানাটমিক্যাল নলেজ in clinical practice with a view to help the clinicians for reaching at the correct diagnosis and treatment of patient. আচ্ছা, সো ক্লিনিক্যাল অ্যানাটমিটা কি? ক্লিনিক্যাল কথাটার মানে হচ্ছে হসপিটাল সম্পর্কিত বা চিকিৎসা সম্পর্কিত। হ্যাঁ, তো আমরা যে অ্যানাটমির নলেজটা অর্জন করব বইয়ে, হ্যাঁ, তো এইগুলা কোথায় ইউজ করব, কোথায় খাটাবো? ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই, যেটা কি রুগীকে কি কারেক্ট ডায়াগনোসিস করতে, রুগীকে কারেক্ট ডায়াগনোসিস করতে এবং ট্রিটমেন্ট করতে যে ক্লিনিশিয়ান থাকবে, মানে যে তার ডায়াগনোসিসটা করবে তাকে হেল্প করবে এই ক্লিনিক্যাল অ্যানাটমি জানার মাধ্যমে। হ্যাঁ, ক্লিনিক্যাল অ্যানাটমি বিভিন্ন আমরা জানবো যে যে হচ্ছে আমাদের শরীর থেকে কতটুকু গ্যাস্ট্রিক জুস বের হয়, বা কোন হরমোন কতটুকু বের হয়, কতটুকু আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়, কতটুকু আমাদের পানি গ্রহণ করতে হবে, এগুলো আমরা ক্লিনিক্যাল সাইটে আর বিভিন্ন নলেজ আমরা অর্জন করবো, সেগুলো আমরা ক্লিনিক্যাল সাইটে হচ্ছে রোগীর ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে সেগুলা আমাদের ব্যবহার করব। আচ্ছা, দেন দেখি আমাদের পরবর্তীতে কি আছে, এখানে আছে সাবডিভিশন অফ ফিজিওলজি। ফিজিওলজি, আচ্ছা, ফিজিওলজি like anatomy, physiology has many subdivisions based on function of specific organ system. তো আমার কথাটা অনেক সময় একটু স্লো মনে হতে পারে, তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নেবে। হ্যাঁ, আই বাটনে ক্লিক করে ভিডিও স্পিড থেকে স্পিডটা বাড়িয়ে নেবে 1.5 অথবা 1.25, তোমাদের যার যেমন শুনতে তোমাদের স্বাচ্ছন্দ্য বোধ করো তেমন করে নেবা, কারণ এখানে তো ক্লাস নেওয়ার সময় তো অত দ্রুত বলা যায় না, দেখা গেছে আস্তে আস্তে বললে ক্লাসটা বোরিং লাগে, তাই তোমরা একটু ক্লাসের স্পিডটা বাড়িয়ে নেবে। Like anatomy, physiology has many subdivisions based on functions of specific organ system. For example, renal physiology. আচ্ছা, renal physiology, neurophysiology, cardiovascular physiology, respiratory physiology, endocrinology, immunology, pathophysiology, renal physiology. রেনাল কথাটার মানে কি, আমরা রেনাল সিস্টেম বা আমাদের এক্সক্রিটরি সিস্টেম, যেটা কিডনির বিষয় নিয়ে আমরা বুঝতে পারি, এটা নিয়ে যে কিডনির যে পড়াশোনা, এটা হচ্ছে রেনাল ফিজিওলজি। তারপর হচ্ছে নিউরোফিজিওলজি, আমাদের নার্ভাস সিস্টেম, নার্ভ সেল, এগুলো নিয়ে যে পড়াশোনা, এগুলোর কাজ নিয়ে যে পড়াশোনা। আমরা জানি কি ফিজিওলজি মানে কি, কাজ। অ্যানাটমি মানে কি, আমাদের এটা কাজটাকে আমরা কি করবো, দেখবো, গঠন দেখবো। অ্যানাটমি মানে হচ্ছে স্ট্রাকচার, আর ফিজিওলজি মানে কি, কাজ, সোজা কথা। সো নিউরোফিজিওলজি কি, নার্ভাস সিস্টেমের কাজ। কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার যে ইয়াগুলো আছে, হার্ট বা ব্লাড ভেসেল, এগুলার কাজ। রেসপিরেটরি ফিজিওলজি, সো রেসপিরেটরি ট্র্যাক্ট, লাংস, মানে রেসপিরেটরি সিস্টেমে যত কিছু আছে সেটার যে কাজ, সেটা হচ্ছে মেকানিজম, সেটা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের কি বের হয়, হরমোন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়। সো এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি,
নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি? নালীবিহীন। আর বহিঃক্ষরা নালী যুক্ত। তো ওইগুলো তোমরা অবশ্যই পড়ছো আই থিঙ্ক, নাহলে আবার পড়বা, সমস্যা নেই, আস্তে আস্তে সবই পড়াবো। এন্ডোক্রাইন এন্ডোক্রাইনোলজি, তো হরমোন বিষয়ক যে পড়াশোনা, কিভাবে বডিটা কন্ট্রোল করে, হ্যাঁ, এই সকল যে পড়াশোনা, এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ইমিউনোলজি, কিভাবে বডি, আমাদের শরীর একটা ডিজিজের বিরুদ্ধে কি করতে পারে, সে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটাই হচ্ছে আমাদের ইমিউনোলজি। হ্যাঁ, এটা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের কি শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনোলজি, স্টাডি অফ হাউ দ্য বডি ডিফেন্স ইট সেলফ এগেনস্ট ডিজিজ কজিং এজেন্ট। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি, স্টাডি অফ ফাংশনাল চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ অ্যান্ড এজিং। প্যাথো কথাটার মানে ডিজিজ, আগে বলে আসছি যে ডিজিজ সম্পর্কিত যে পড়াশোনা, মানে ডিজিজের যে কি কাজ, ডিজিজ কি করে, ডিজিজ শরীরে আমাদের কি কি চেঞ্জ করে, কি কি কাজের পরিবর্তন ঘটায়, হ্যাঁ, এইগুলা হচ্ছে আমাদের প্যাথোফিজিওলজির পড়াশোনা। সো আজকে আমরা পড়াশোনা প্রায় এ পর্যন্তই রাখবো, কারণ ক্লাসটা বেশি লম্বা হয়ে গেলে দেখা গেছে অনেকের বোরিং লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করবো। পরবর্তী ক্লাসে পড়ানো হবে অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। হ্যাঁ, সো টার্মিনোলজি টার্মটা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।